এবার সবাই দল বেঁধে রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন তলে তলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছেন। অজিত দোভাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। অজিত দোভাল বলেন যে আমাদের সামনে এখন একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আপনার দেশের ওপরে আক্রমণ করা। খুব শিগগির বাংলাদেশের সমস্যা মিটে যাবে। ইউনূস চার অবস্থা খুব খারাপ হবে, ইউনূস চার রাস্তায় পড়ে মারধর খাবে। এ যেন বাঘের ঘরেই ঘোগের বাসা। ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার, এটাতে কোনো ভুল নেই। একটা সুসংবাদ দিতে আসছে, একটা পরিবর্তন আসছে, আর এই পরিবর্তনটা যদি বাস্তবায়িত হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন ভাই অত্যন্ত সুখবর একটা। বাংলাদেশে 20,000 কোটি টাকা ব্যয় করে একটা উন্নত মানের হাসপাতাল, যাতে চিকিৎসার জন্য দৌড়ে আমাদেরকে যাইতে না হয় ভারতে, যাইতে না হয় থাইল্যান্ডে, যাইতে না হয় সিঙ্গাপুরে। 48 ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনূসের অকল্পনীয় সফলতা। চারিদিকে প্রফেসর ইউনূসকে ধন্যবাদের বন্যা। এত বড় সফলতা আসবে ডক্টর ইউনূস সরকার কল্পনা করেন। আমরা বলছি না ডক্টর ইউনূস অসম্ভবকে সম্ভব করতে পারেন। ডক্টর ইউনূসের পক্ষে সব সম্ভব। বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনোদিন স্বাধীন বাংলাদেশে দেখে নাই, যেরকম কোনো কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি, সেরকম একটি ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা শহরে। গেছু কুস্তি গিয়ে সাপ বের হয়ে আসলো, মির্জা আব্বাসের কপাল খারাপ হয়ে গেল। মির্জা আব্বাসের জিন্দগি বরবাদ করে ফেলেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। সার্জিত আর হাসনাত আব্দুল্লাহকে দুদকে পাঠিয়েছেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের হদিস নেওয়ার জন্য। একে যদি কেউ রাস্তার মধ্যে পায়, জুতা দিয়ে 10টা কইনা পাড়ি দেয় এক একটা পানির জন্য, আমি 1 লক্ষ টাকা দেব। যদি ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অজিত দোভাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রশ্ন করেন যে দেশের অবস্থা তো খুব খারাপ, আপনারা কি ভাবছেন? অজিত দোভাল বলেন যে আমাদের সামনে এখন একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আপনার দেশের ওপরে আক্রমণ করা। এছাড়া অন্য কোনো রাস্তা আর খোলা নেই, কারণ এরা কোনো কিছুতেই শুনবে না, কোনো কিছুই মানবে না, এরা আইন কানুন সমস্ত কিছুর বাইরে। তখন প্রধানমন্ত্রী বলেন যে আমি যতটুকু শুনছি ততটুকু বলছি, আমি লাইন বাই লাইন, কিছু ছেড়ে যেতে পারে, কিছু যোগ হতে পারে, মানে কথার ভিত্তিতে হয়। তখন প্রধানমন্ত্রী বলেন যে দেখুন, এই ধরনের আক্রমণের পক্ষপাতী আমি নই। যদি রক্তই ঝরানোর হতো তাহলে কিন্তু 5 আগস্ট কি 4 আগস্ট আমি কিন্তু রক্ত ঝরাতে পারতাম। আমার দেশের বুকে যাতে রক্ত না ঝরে তার জন্যই কিন্তু আমি 5 তারিখে আমি এখানে চলে এসেছিলাম। সে আমি কখনো চাইবো না যে আমার দেশের মানুষের রক্ত ঝরুক। তখন অজিত দোভাল বলেন তাহলে বিকল্প পথ কি আছে আপনিই বলুন। একটা বিকল্প পথ তো বলতে হবে। খাদ্য সামগ্রী তো আমরা ইচ্ছে করলে আমরা না দিতেই পারি, পণ্য বাড়ানো বন্ধ করে দিলাম, কিন্তু তাতে সমস্যা তো মিটবে না, আপনার দেশের লোক তো না খেতে পেয়ে মরবে। সেটা কি আপনি মানবেন? উনি বলেন না, সেটা মানা যাবে না। ইলেকট্রিসিটি বন্ধ করে দিলে যে কটা কলকারখানা আছে সেগুলো বন্ধ হয়ে যাবে, না খেতে পেয়ে শ্রমিকরা মরে যাবে, সেটাও মানতে পারবেন না। তাহলে পথটা কি খোলা রইল? তখন উনি বলেন দেখুন, আমি 16 বছর ওই দেশটাকে চালিয়েছি। আমার দেশটা হচ্ছে অনেক ছোট দেশ, আপনাদের অনেক বড় দেশ, আপনাদের বহু দেশের সঙ্গে বহু চুক্তি সমস্ত কিছু হয়। এখন এই চুক্তি অনেক কিছু আপনাদের মনেও থাকে, অনেক কিছু চুক্তি আপনাদের মনে থাকে না। এরকম কিছু চুক্তি আছে যে চুক্তিগুলো আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু আমি ভুলিনি। অজিত দোভাল বললেন কি চুক্তি? বলেন দেখুন, আমাদের 3টে বড় চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের হয়েছিল। বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিলেন আপনাদের প্রধানমন্ত্রী আমার অনুরোধে। তাদের একটা ছিল ট্রান্সশিপমেন্ট, এই যেটা এখন বন্ধ করা হলো, এটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট। আমাদের ওখান থেকে আগে যখন আমরা কাপড় জামা পাঠাতাম বিদেশে, তখন যে রাস্তা দিয়ে আমরা পাঠাতাম তাতে আমাদের মানে ট্রান্সশিপমেন্টের আগে, এগ্রিমেন্টের আগে আমাদের 3 গুণ পয়সা খরচা হবে। আর যখন এই চুক্তিটা হলো 2020 সালের জুন মাসে, তখন আমাদের খরচাটা 1/3 হয়ে গেল। এরকম আরো চুক্তি আছে। তিনি 3টে চুক্তির কথা বলেন। তিনি বলেন একটা একটা করে আপনারা শুধু সম্পাদন করুন, তাহলে ইউনূসের ঘাম ছুটে যাবে, দেশের মানুষ ইউনূসকে পাগলা করে দেবে।
তখন অজিত দোভাল বলেন, ঠিক আছে আমরা তো এটা করতে পারি, কি চুক্তি আছে দেখতে হবে আমাকে, কি চুক্তি আছে না আছে আপনি তো বললেন, আমি তো জানি না এইগুলোর ব্যাপারে, এগুলো নিশ্চয়ই বাণিজ্য মন্ত্রক নিশ্চয়ই জানে, আমার কথা বলতে হবে। কিন্তু এইগুলো করতে গেলে আপনার তো ফেরা দেরি হয়ে যাবে। তখন উনি বলছেন, দেখো রক্তপাতহীন যদি আমাকে বাংলাদেশে ঢুকতে হয় তাহলে বিকল্প এই ব্যবস্থার মধ্যেই ঢুকতে হবে, না হলে পরে প্রচুর রক্ত চলবে। আমি সেই রক্তপাত আমি চাই না। আমার দেশের মানুষের রক্ত আবার বাংলার মাটিতে পড়বে 71 সালের পর, আমি সেটা চাই না। আমার বাবাও কোনোদিন চাইতেন না, আমিও চাই না। তাতে যদি আমার না ফেরা হয় তাও ঠিক, কিন্তু আমি জানি এইগুলো যদি আপনারা করেন তাহলে পরে ইউনূসের ঘাম ছুটে যাবে, মানুষ রাস্তায় নেমে পড়বে, এখন ইউনূসকে পাগলা করে দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার, এটাতে কোনো ভুল নেই। আর গতকালকের যে বিজনেস সামিট ছিল সেখানে আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশন ছিল বাংলাদেশের ইতিহাসে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আগামী 2035-এ কেমন বাংলাদেশ হবে, এই ভিডিও দেখার পরে জনমনে এটার একটা পজিটিভ ইফোর্ট বা পজিটিভ ইফেক্ট কিন্তু পড়েছে। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছিলেন যে রাস্তায় মানুষ বলতেছে এই সরকার আরো 5 বছর থাকুক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছর ক্ষমতায় রাখার জন্য সার্জিসের পোস্টের পর বা এর আগে পিনাকিদার যে বক্তব্য ছিল, একটা সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করা, এরপর ফেসবুকে বেশ কিছু গ্রুপে বেশ কিছু আইডি থেকে একটা জনমত তৈরি করা হয়েছে। ইভেন আমার পরিচিত অনেকেই তারা আমি দেখেছি এটার মধ্যে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যে তারাও চায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আলাদা, তিনি একাই একটা প্ল্যাটফর্ম, তিনি একাই একটা ক্যারেক্টার, একাই একটা ব্যক্তিত্ব, যেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু এই মুহূর্তে বাংলাদেশে চলছে। আমিও বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্র ক্ষমতায় একটা লম্বা সময় থাকেন তাহলে বাংলাদেশ পরিবর্তন হবে। রাজনৈতিক সরকার কর্তৃক হয়তো এত সহজে পরিবর্তন হবে না, কেননা আমরা যারা আছি রাজনৈতিক দলের কর্মীরা আমরা মোটামুটি ঠিক করে নিচ্ছি যে আওয়ামী লীগ যাওয়ার পরে সিএনজি স্ট্যান্ডটা যেটা আছে এটা কে দখলে নিব, আওয়ামী লীগ এই জায়গাতে রাস্তায় চাঁদা তুলতো এটা আমরা কারা নিব, বালুমহল কে ভাগাভাগি নিব, জলমহল কে ভাগাভাগি নিব, পাসপোর্ট অফিসের ধান্দাটা কার দখলে যাবে, বাজারের ইজারা কোন গ্রুপ খাবো, আমাদের চিন্তা এতটুকুই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেন ওয়ার্ল্ড ক্লাস 2035-এ বাংলাদেশকে কেমন দেখাবে, এখানের জীবনমান কেমন হবে, 2035 সালে বাংলাদেশ কোথায় যাওয়ার চিন্তা করবে, পাওয়ার প্ল্যান্ট নিয়ে চিন্তা করবে, মহাকাশ নিয়ে গবেষণা করবে। কিন্তু একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে এই জিনিসটা আসলেই কিন্তু কষ্টকর। আমরা যে দলই করি না কেন, একজন ব্যক্তিত্ব হিসাবে, একজন ক্যারেক্টার হিসাবে, ওয়ার্ল্ড ক্লাস ভিশনারি ব্যক্তিত্ব হিসাবে আপনি দেখেন উনি যে জায়গায় বিলংস করেন বাংলাদেশের ইতিহাসে কেউ এই জায়গাতে কখনো যাইতে পারে কিনা সন্দেহ আছে, এ পর্যন্ত যায় নাই। সেই জায়গা থেকে তেনার হিসাবটা আলাদা। ভাই অত্যন্ত সুখবর একটা, বাংলাদেশে 20,000 কোটি টাকা ব্যয় করে একটা উন্নত মানের হাসপাতাল, যে হাসপাতালকে বান্ধনগ্রাদ বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সাথে তুলনা হতে পারে তেমন একটা হাসপাতাল বানানো হচ্ছে। কেন? যাতে চিকিৎসার জন্য দৌড়ে আমাদেরকে যাইতে না হয় ভারতে, যাইতে না হয় থাইল্যান্ডে, যাইতে না হয় সিঙ্গাপুরে, বাংলাদেশেই তেমন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন ওই ইউএস কোম্পানির প্রধান নির্বাহী ডক্টর মুমতাজুর রহমান দাউদ। এই রাজধানীতে যে বিনিয়োগ সম্মেলন হলো 4 দিনের, তারপরে তিনি এই যুগান্তকারী বিনিয়োগ সম্মেলন ঘোষণা করলেন। দেখেন আমাদের চিকিৎসা নিয়ে ভারত কি করলো, ভিসা বন্ধ করে দিল, চিকিৎসা প্রার্থীরা হুন্নে হয়ে দৌড়ানোর চেষ্টা করতেছে থাইল্যান্ডে, এখন ই ভিসা করছে, এত বেশি জাম পাইতেছে না, যেখানে 4 দিন 5 দিনে হয়ে যেত সেই ভিসা অর্থাৎ থাই ভিসা এখন 1 মাসও নিশ্চিত না, এমন একটা সংকটের মধ্যে পড়ছে। তো মানুষের তো রোগ চিকিৎসা, এটা তো মানুষের মধ্যে অস্থিরতা যতক্ষণ চিকিৎসা না পাচ্ছে। যেহেতু একটা কনফিডেন্স নাই যে বাংলাদেশের এর উপরে চিকিৎসার উপরে, সুতরাং তারা যদি বিদেশি হাসপাতালটা বাংলাদেশে হয় তাহলে যাবে কেন? শুধু আমেরিকা না, আমি আপনাদেরকে বলি চীন ওই কুনমিংয়ে কয়েকটা হাসপাতাল তো নির্দিষ্ট করছে, ওখানেই তারা সীমাবদ্ধ না, তারা এখন সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করার পরিকল্পনা করতেছে এবং একাধিক হাসপাতালে। প্রথম আমি যেটা জানি 1000 বেডের, সেটা বিস্তারিত আমি পরে বলবো। মানে এই আমেরিকার হাসপাতাল, চীনের হাসপাতাল যদি বাংলাদেশে তৈরি হয়, বাংলাদেশে যে বিশাল যে স্বাস্থ্য খাতের যেই চাহিদাটা আছে, 30 লাখ প্রতি বছর যায় ভারতে, তাদের আর যাইতে হবে না। উল্টো আমি বলবো যে ওই ভারতীয় রোগীরা বাংলাদেশে আসবে চিকিৎসা। এবং আমার অনুরোধ থাকবে ভারত যে আচরণটা করতেছে বাংলাদেশের জন্য, সেই আচরণটা ভারতীয় রোগীদের সঙ্গে না করে। এটা হলো মানবতা, যেই মানবিক আচরণটা ভারত আমাদের সাথে করছে না এখন, আমরা যেন সেটা করি, করে ওদেরকে যাতে লজ্জা দিতে পারে। যাই হোক, সেটা পরের কথা। মুমতাজুর রহমান দাউদ ওই আমেরিকান হাসপাতালের উদ্যোক্তা বলছেন এর ফলে ভারতের চিকিৎসার জন্য যাওয়ার হার অনেকাংশে কমে আসবে, বাড়বে রিজার্ভ। আগামী 2026 সালের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা আছে। চীন যদি ধরে, চীনের কাজ তো বোঝেন, 6 মাস থেকে 1 বছর বেশি লাগবে না, এত দ্রুত করতে পারে। অসাধারণ তাদের টেকনোলজি এবং তাদের মানে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার দক্ষতা, এটা বিশ্বজুড়ে সবাই জানে। বিভিন্ন করোনার সময় বিশাল বিশাল তারা হাসপাতাল করেছে রাতারাতি। তো এর পাশাপাশি ওই আমেরিকান উদ্যোক্তা যে মুমতাজুর রহমান তিনি বলছেন যে এখানে
নার্সিং বিশ্ববিদ্যালয় করা হবে। উদ্দেশ্য হলো এখানে প্রশিক্ষিত নার্স 5,000 প্রশিক্ষিত নার্স রপ্তানি করার অর্থাৎ বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে। খেয়াল করেন, প্রশিক্ষিত নার্স মধ্যপ্রাচ্য জুড়ে, যুক্তরাজ্য জুড়ে, যুক্তরাষ্ট্র জুড়ে, গোটা ইউরোপ জুড়ে যে পরিমাণ চাহিদা, তাদেরকে যদি প্রাথমিকভাবে ইংরেজি এবং তারপর যদি আরবি ভাষাটা শেখাই দেওয়া যায়, মাশাআল্লাহ। এখন তো আমাদের সর্বশেষ 3 বিলিয়ন আসলো, আমি বিশ্বাস করি এইটা 10 বিলিয়ন মার্কিন ডলার আসা কোনো ব্যাপারই না। এখন সবগুলো নির্ভর করবে ধারাবাহিকতাটা যদি চলে, এবং আমার মনে হয় ধারাবাহিকতা থাকবে। ইউনূস সরকারের সঙ্গে জামাত বা বিএনপি কোনো ইয়ে নেই। যারাই আসুক রাজনৈতিক সরকার, তারা বর্তমান যে বিনিয়োগ পরিকল্পনা যে মানুষগুলো যেগুলি করছে তাদেরকে তো রাখবেই, বাকি কাজটাও কিন্তু ধারাবাহিকভাবে আগাবে। ফলে হতাশার কোনো কিছু নাই, এখন ধৈর্য ধরে কিছু সময় পার করা, ইনশাল্লাহ বাংলাদেশের খোল নলচে পাল্টে যাবে। বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনোদিন স্বাধীন বাংলাদেশে দেখে নাই, যেরকম কোনো কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি, সেরকম একটি ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখে ঢাকা শহরে। আমি কেন বলছি স্বাধীনতার 53 বছরে এরকম সর্বদলীয় একটি সুন্দরতম প্রোগ্রাম বাংলাদেশে আমি কারো মুখ থেকে হতে শুনিনি, দেখিনি, এবং বাংলাদেশের জনগণও দেখিনি। আপনারা জানেন আমরা সকল বিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে, সে যে দল, যে মত, যে আদর্শের, যে ধর্মের হোক না কেন, সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বিশ্বের সকল মুসলমান। কিন্তু আজকের মুসলমানরা বিভিন্ন জায়গায় নিগৃহীত। বিশেষ করে এই মুহূর্তে আমরা সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছি যখন দেখছি একজন শিশু তার দেহকে আকাশে উঠতে হচ্ছে। মানবতা তখন আসলে কোনো জায়গায় বিন্দুমাত্র আছে বলে আর মনে হয় না। আজকের বাংলাদেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে এমন একটি ইস্যুতে, সারা বাংলাদেশের সকল ঘরানার আলেমরা ঢাকা শহরে উপস্থিত হচ্ছে, যেটা আসলেই আপনাকে আনন্দিত করবে, অনুপ্রাণিত করবে। এবং আমরা যে চাইলে অনেক কিছু পারি, বিশেষ বিশেষ সময়ে, বিশেষ বিশেষ প্রয়োজনে দেশের স্বার্থে আমরা যে সবকিছুই করতে পারি, তার প্রমাণ হবে এই 12 তারিখে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের সম্পাদক, মজলুম সাংবাদিক জনাব ডক্টর মাহমুদুর রহমান স্যার এবং আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন একজন মানবদরদী নেতা শায়েখ আহমদুল্লাহ সাহেবের সরাসরি নির্দেশনায়, তত্ত্বাবধানে, পরিচালনায় এবং তাদের আন্তরিকতার কারণেই তারা নীরবে নিবৃত্তি থেকে বাংলাদেশের সকল ঘরানার আলেমদেরকে একটি ওপেন স্পেস তৈরি করে, প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে তারা সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করার একটি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এবং 12 তারিখে যেটা শাহবাগ থেকে হওয়ার কথা ছিল আপনার মানিক মিয়া এভিনিউ পর্যন্ত, কিন্তু সেটাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সকলে সেই প্রোগ্রামটা অভিমুখ হবে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান। এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এজন্যই করছি, বর্তমানে এই সরকার, আমাদের সরকার, এই সরকার জুলাই বিপ্লবের পরবর্তী একটি সরকার, এই সরকারের সকল ভালো দিক আমাদের সহযোগিতা করা উচিত বলে মনে করি। বাংলাদেশে যেহেতু এখন বিজনেস সামিট চলছে, এই মুহূর্তে ইন্টারন্যাশনাল প্রায় 550 জন নাগরিক এই দেশে অবস্থান করছে এবং 50টি রাষ্ট্রের অধিক মেহমান এখানে উপস্থিত হয়েছে। আমরা সকলে সেই দিক বিবেচনা করে সরকারকে সহযোগিতার উদ্দেশ্যেই স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমরা শাহবাগের পরিবর্তে এটাকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আমাদের এই যাত্রা, পদযাত্রা, আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে সকল ঘরানার সকল আলেম, সকল সামাজিক ব্যক্তিত্ব, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিভিন্নভাবে যারা সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন ধরনের সেলিব্রিটি যারা রয়েছেন, শিক্ষক, সুধী, ছাত্র, পীর, মাশায়েখ, ইসলামপন্থী রাজনৈতিক দল, স্বাভাবিক রাজনৈতিক দল, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা এবং সকল ঘরানার আলেমরা, সকল ঘরানার পীর সাহেবরা এখানে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। ঢাকা শহর কেমন হবে, কিরকম ঢাকা শহরের চিত্রটা হবে আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। অতএব 12ই এপ্রিলের এই স্মৃতি বিজড়িত একটি জায়গায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য, কারণ আপনাকেও সাক্ষী দিতে হবে আমরা মজলুমের পক্ষে, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে, আমরা নিপীড়িত মানুষের পক্ষে, আমরা সকল অনাচারের বিরুদ্ধে, আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে, আমরা বিশ্বের বিভিন্ন মানুষকে যারা যেখানে নির্যাতিত করছে, অবহেলিত করছে, অপদস্থ করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবো একই সুরে, একই কণ্ঠে, একই সাথে, বাহুতে বাহুতে আমরা দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কণ্ঠ উঁচু করে তারপরে আমরা মানবতার জয়গান আমরা ছিটাবো এবং প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।